মাত্র অল্প কয়েকদিন আগের কথা। এই ঘরটাতেই আমি একা একা সারাদিন টুকটুক করে কাজ করতাম। আর এখন আমার পিছে পিছে ঘোরার মতো মানুষ চলে এসেছে। এখন আর নিজেকে একা লাগে না। কি করি না করি সবকিছুই মন দিয়ে পর্যবেক্ষণ করে এবং সেটারই অনুকরণ করে পরবর্তীতে গিয়ে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন একটা ডেইলি ভ্লগে। বারান্দার এই ফুলের টবটা অনেক দিন ধরেই পড়েছিল মাটি সহ, তো ভাবলাম আজকে আমি এই মানি প্লান্ট গাছগুলো বারান্দার এই টবটাতেই লাগাবো। গতদিন এই গাছগুলো পাশের ফ্ল্যাটের একটা দিদি এসে আমাকে গিফট করে গিয়েছিল, সেগুলোই আজকে এই টবে লাগাবো। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন একটা টুনটুনি বুড়ি এসে দাঁড়িয়ে আছে মা কি করছে এইটা দেখার জন্য। কি করবে, সারাদিন তো আর কোনো কাজ নেই, খুব মন দিয়ে দেখছে আমি কি গাছ লাগাচ্ছি এবং কিভাবে লাগাচ্ছি। পেছনে একটা টুল এনে সেটার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর এদিকে আমি মাটিটা একটু আলগা করে নিলাম। বৃষ্টিতে মাটিগুলো একটু নরম হয়েছিল, ভালোই হয়েছে আমার জন্য। গাছগুলো লাগিয়ে নিলাম। এবারে এই শিকার ভেতরে গাছগুলো ঝুলিয়ে রাখবো। মানি প্লান্ট গাছগুলো বারান্দায় এভাবে ঝুলিয়ে রাখলে কিন্তু বেশ ভালো লাগে দেখতে। কয়েকদিন পর যখন এগুলো লতা বেয়ে বেয়ে পড়বে তখন দেখতে আরো বেশি ভালো লাগবে। এদিকে ওকে গোসল করিয়ে দিয়ে যাওয়ার পরে আমি ক্রিম লোশন মাখিয়ে জামা কাপড় পরে বসায় রেখে গেছি ওর ক্লিপ আনার জন্য আর চিরুনি আনার জন্য। এসে দেখি ও বসে বসে ক্রিম খাচ্ছে। ক্রিম তো খাচ্ছেই, সাথে সারা বিছানা মাখাইছে। এই দেখেন চুল আশ্রাতে আশ্রাতে কতবার যে এদিক ওদিক করে। এবারে ওর ক্লিপের বাক্সটা বের করতে ও আমাকে ধরতে দিবে না, পছন্দ করে ও নিজের মতো করে ক্লিপ বের করবে, ওটাই ও পরবে। কোনো কিছু দিয়ে একটু সাজিয়ে দিলে দৌড় মেরে গিয়ে ও আগে আয়না দেখবে যে কেমন লাগে। তো ওকে গুছিয়ে দিয়ে ওকে বললাম যাও আয়না দেখো কেমন লাগছে। তো এখানে দাঁড়িয়ে আয়না দেখে। এরই ভিতরে বাসার বেলটা বেজে উঠলো। একটা পার্সেল এসেছে। কি আছে এটার ভেতরে চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি। পার্সেল আসার পরে আনপ্যাক করতে আমার যে কি পরিমাণ ভালো লাগে। উপরের প্যাকেটটা খুলেই দেখি আওয়ার ক্রাফট শ্যাক পেজ থেকে অনেকগুলা ওয়ালবোর্ড এসেছে কম দামে ঘর সাজানোর জন্য। আমার মনে হয়েছে এগুলা বেস্ট। অনেকদিন ধরে ইচ্ছা ছিল এই ধরনের সুন্দর সুন্দর প্রিন্টেড ক্যালিগ্রাফি আমি আমার ওয়ালে সাজিয়ে রাখবো। এই ওয়ালবোর্ডগুলো খুবই হালকা আর এগুলো ওয়ালে টানানোর জন্য কোনো প্রকার পেরেক বসাতে হবে না। পেছনে বোথ সাইড টেপ দেওয়া, আপনি জাস্ট খুব ইজিলি টেপটা উঠিয়ে আপনি ওয়ালে জাস্ট লাগিয়ে ফেলতে পারবেন। অনেক হালকা হওয়াতে এগুলা পড়ে যাওয়ারও কোনো ভয় থাকবে না। এবং আমি কিন্তু তাদের পেজ থেকে 19 পিসের একটা ক্যালিগ্রাফি সেট নিয়েছিলাম, যেগুলো সামনাসামনি দেখতে একটা থেকে আরেকটা বেশি সুন্দর। এগুলা দেখতে পেইন্টেড মনে হলেও এগুলো কিন্তু প্রিন্টেড। কালারফুল এই ক্যালিগ্রাফিগুলো যখন ওয়ালে টানানো হবে দেখলে মনে হবে একদম পেইন্টেড। কাছে না গেলে বোঝাই যাবে না যে এগুলো প্রিন্ট করা। মাশাআল্লাহ, এই ক্যালিগ্রাফিগুলো একটার থেকে একটা এত বেশি সুন্দর। আপনারা যারা কম টাকায় এই ধরনের ওয়ালবোর্ড দিয়ে ঘর সাজাতে চান তারা কিন্তু আওয়ার ক্রাফট শ্যাক এই পেজে ইনবক্স করতে পারেন। পেজটা আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিব, সেই সাথে কমেন্ট বক্সেও পিন করা থাকবে। ওগুলো দিয়ে কিভাবে আমি আমার রুমটা সাজাবো সেইগুলো নিয়ে একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি চলে আসলাম রান্নাঘরে। অনেকদিন ধরে জালিগুলা ভাবছিলাম পরিষ্কার করব, তো আজকে পরিষ্কার করে ফেললাম। সাথে টুকটাক কিছু জিনিসপত্র পরিষ্কার করে নিলাম। রান্নার কাছে এখনো পর্যন্ত যেতে পারিনি যেহেতু গ্যাস নেই। একটু পরেই গ্যাস চলে আসবে, 2 চুলায় দিলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, এজন্য আর কারেন্টের চুলাটা আর ধরাইনি। তো জালিগুলো পরিষ্কার করে ধুয়ে রেখে আমি জায়গাটা খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছিলাম। এখানে একটু পরেই দুপুরে রান্না করব। তো রান্না করতে গিয়ে দেখি মশলা নাই, মানে জিরা বাটা নাই। তো কি আর করার, তো আমি ব্লেন্ডারটা নিয়ে জিরাটা একটু ব্লেন্ড করে নিব, তা না হলে তো রান্নাই করতে পারবো না। তো ইদানিং আমি একটু ফোড়নের মশলা কম খাচ্ছি, কারণ ফোড়নের মশলা করতে গেলে পাটা বিছিয়ে তারপরে হচ্ছে সেটা আবার বাটতে হয়। আমার কাছে একটু ঝামেলা মনে হচ্ছে। মানে আমি যত শর্টকাটে কাজ করা যায় সেভাবেই কাজ করার ট্রাই করছি। এজন্য আমি মশলা কষিয়ে তারপরে সব ধরনের রান্না করছি। তো যারা আমার পুরনো অডিয়েন্স, পুরনো ভিডিওগুলো দেখেছেন তারা দেখেছেন যে আমি সবসময় ফোড়নের মশলা খেতাম। তো এখন একটু মশলা কষিয়েই রান্না করব। তো আজকে একটু ট্যাংরা মাছ দিয়ে লাউ শাক রান্না করব। তো যার কারণে ট্যাংরা মাছটা আমি একটু কষিয়ে নিচ্ছি। তো ট্যাংরা মাছ লাউ শাকের ভেতর দিলে না অনেক বেশি ভেঙে যায় এবং পুরো লাউ শাকটা কাটা কাটা হয়ে যায়, যেহেতু ইয়ানা খায়। তো আমি প্রথমে একটু গরম তেলে হালকা একটু ভেজে নিয়েছি এবং মশলাতে কষিয়ে মাছগুলো তুলে রেখেছি। তো যার কারণে মাছগুলো একদমই ভাঙবে না এবং লাউ শাকগুলো আমি ইজিলি খেতে পারবো, যেহেতু এখন শাক আবার ইয়ানাও খায়। মাছ তুলে রেখে ওই মশলাতেই আমি আলু এবং লাউ শাকের ডাঁটা কষিয়ে আমি পাশের চুলাতে কষাতে দিয়ে দিলাম। আর এখন আমি একটু চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করব। তো কচুরলতিগুলোকে আমি প্রথমে একটু চিংড়ি মাছ দিয়ে কষিয়ে নিব। তো এই কচুরলতিটা যে আমার কি পরিমাণ পছন্দ বলার বাইরে। তো লাউ শাকটা আমি একটু অপছন্দ করতাম, বাট ইদানিং খাই, সব কিছুই খাই। আগে অনেক বাছাবাছি করতাম, এখন অনেকটা সেটা কমেছে। কচুরলতি কষাতে দিয়ে এবারে আমি ঝোলের পানি দিয়ে দিলাম লাউ শাক রান্নাতে।
তো এবারে আমি লাউ শাকগুলোও দিয়ে দিচ্ছি ঝোলের পানির ভেতরে। লাউ শাকগুলো দিয়ে আমি আলু ডাঁটার সাথে একটু মিশিয়ে নিচ্ছি, এরপরে একটু ঢেকে দিব, তারপরে হচ্ছে আমি মাছগুলো দিব। লাউ শাক সেদ্ধ না হওয়া পর্যন্ত মাছ দিব না, যেহেতু নাড়া পড়বে, মাছগুলো আবার ভেঙে যাবে। তো আমি একেবারে প্রায় শেষের দিকে 5 মিনিট আগে মাছগুলো দিয়ে 5 মিনিট ঢেকে রান্নাটা শেষ করেছি। তো দেখতে দেখতে আজকের ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আমার ভিডিও ভালো লেগে থাকলে সুমাইয়াতি ব্লগ পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।